ঘরের মূল খুঁটি যদি ঠিক না থাকে, চতুর্পার্শ্বস্থ খুঁটি যতই মজবুত হোক না কেন, সেই ঘর আর ঠিক থাকে না। সেজন্য মূল খুঁটি সবাইকে ঠিক করতে হয়। তখন চতুর্পার্শ্বস্থ খুঁটিগুলো সহায়ক শক্তি হিসাবে অভিবৃদ্ধি লাভ করে। তাই আমি মনে করি আজকে আর্যপুরুষ গণমাধ্যমের শিষ্যমণ্ডলী একত্রিত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা আমি মনে করি বুদ্ধের বিনয়ানুকূল সিদ্ধান্ত হয়েছে এবং সাংঘিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করতে পারি। বিনয় নামক বুদ্ধ শাসন হচ্ছে আয়ু, বিনয় হচ্ছে বুদ্ধ শাসনের আয়ু। বিনয়ম স্থিতে বুদ্ধ শাসন স্থিতম ভূতি। তাহলে বুদ্ধ শাসনের যদি স্থিতি কামনা করতে চাই, তাহলে সাংঘিক সমাজ যেখানে ঐক্যবদ্ধ হবে, সেখানে বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি ব্যতিরেকে অবক্ষয় কল্পনা করা যায় না। যুগে যুগে সেই দৃষ্টান্ত সংঘ সমাজ রেখে এসেছে। আমরা তাদের প্রধান অনুসরণকারী হিসাবে আমি মনে করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে শাসন সমাজের অগ্রগতি অটুট থাকলে এতে কোনো সন্দেহ নেই। আর সংঘ সমাজের মধ্যে যদি ভিন্নতা পরিলক্ষিত হয়, শত ধন সম্পদ থাকলেও, প্রাচুর্য থাকলেও, আমার মনে হয় না শাসনের শ্রীবৃদ্ধি হবে। সেটা আমি মনে করি আমাদের আর্যপুরুষ সাধক শ্রেষ্ঠ গণমাধ্যমের শিষ্যমণ্ডলী সেটা বুঝতে পেরেছে মর্মে মর্মে, এবং তাকে অগ্র করলে, তাকে প্রধান করলে আরো দৃষ্টান্ত স্থাপন করা যাবে, সেটা ওনারা বুঝতে পেরেছেন বিদায় আজকে বাংলাদেশের মধ্যে নতুন দৃষ্টান্ত রেখে যাচ্ছেন বলে আমি দৃঢ়তার সাথে বলতে পারি। এই জগৎ সংসারে একটা পরাজয় আছে, যে পরাজয়ে নিজে আনন্দ গৌরব বোধ করে আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটা হচ্ছে যে কোনো গুরুর শিষ্য যদি যে গুরুর চেয়ে জ্ঞানে গুণে ধর্মের মহিমায় বিকশিত হয়, তাহলে সেই গুরু এই শিষ্যের কাছে পরাজিত হয়েও নিজেকে ধন্য মনে করে থাকে। তো সেদিক থেকে আমরা যারা কাঁসাই বস্ত্রধারী যে মহামান্য গণমাধ্যমের অনুরাগী শিষ্যবৃন্দ আছে, আমি সত্যিকার ভাবে বিশ্বাস করি যে ওনাকে আমরা ধরে রাখতে পারি, শাসন সদ্ধর্মের ওনার আদর্শকে আমরা বলিয়ান রাখতে পারি, যদি শিষ্য হয়ে আমরা ওনার আচরিত ধর্মের মাধ্যমে যে ওনাকে জাগিয়ে রাখার চেষ্টা করি। আর আজকে যিনি পরম শ্রদ্ধেয় আবাসিক প্রধান হিসেবে বরিত হলেন, যারা শিষ্যবৃন্দ আছেন, আমি একটা কথাই বলবো, বোধিসত্ত্বের জীবনে আমাদের বোধিসত্ত্ব একজন গৃহকুলে রাজ পরিবারে জন্মগ্রহণ করলেন। বয়সের চঞ্চলতা ছিল এবং রাজ্য লাভ করার বয়স ছিল তখন পূর্ণ হয়নি। তো আমাদের বোধিসত্ত্বের পিতা মৃত্যুবরণ করবেন, মৃত্যু আসন্ন বুঝতে পারলেন। প্রধান অমাত্য যিনি আছেন, ওনাকে একদিন ডেকে বললেন, আমি মৃত্যুবরণ করার পর যতদিন পর্যন্ত আমার শিষ্য আমার রাজ্য লাভ করার উপযুক্ততা না হবে,
ততদিন পর্যন্ত আমার আসন, আমার রাজ্যে রাজ আসন খালি থাকবে, আপনি অমাত্য হয়ে চালাবেন, রাজকার্য চালাবেন। যেদিন আপনি মনে করবেন আমার ছেলে রাজ্য লাভ করার যোগ্যতা লাভ করেছে, সেদিনই আপনি আমার প্রতিনিধি হয়ে ডেকে আমার ছেলেকে আমার রাজত্ব বুঝিয়ে দেবেন। অমাত্যবর্গকে এই কথা বলে বোধিসত্ত্বের পিতা মৃত্যুবরণ করলেন। আমাদের বোধিসত্ত্ব তখন স্বভাব সুলভ আচরণে চঞ্চল। তো একদিন অমাত্য আমাদের বোধিসত্ত্বকে খবর পাঠালেন পিতা মৃত্যুবরণ করার পর। তো এখন যেমন বৃষ্টি হচ্ছে, রাস্তার মধ্যে এরকম কিছু কিছু রাস্তা বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তো অমাত্য যখন খবর দিয়েছে, অমাত্য দোতলা থেকে দেখতেছেন বোধিসত্ত্বের আগমন, দেখতেছেন যে খবর পেয়ে তিনি যে অমাত্যের সাথে দেখা করতে আসতেছেন, যে রাস্তার মধ্যে যে বৃষ্টি আছে, তিরিং বিরিং লাফিয়ে বৃষ্টিটাকে ফাঁকি দিয়ে অমাত্যের কাছে এসে উপস্থিত হলেন। তো অমাত্য বললেন, আপনার পিতা মারা গেছে, এখন রাজাসন শূন্য আছে, আপনার বয়স কম, আপনাকে রাজ্য দেওয়া যাবে না। এখন থেকে আপনি এইভাবে চলবেন যাতে আমি আপনার পিতার অর্পিত দায়িত্ব যথাযথভাবে আপনাকে অর্পণ করতে পারি, আপনি সেই যোগ্যতা অর্জন করেন। এই কথাটা বলার পর বলল যে আপনি আপনার অবস্থানে ফিরে যান। বোধিসত্ত্ব যাওয়ার পর আসার সময় যে চঞ্চল সুলভ তিরিং বিরিং লাফিয়ে রাস্তা পার হয়ে আসার একটা ভঙ্গিমা ছিল, যাওয়ার সময় তিনি কিন্তু একদম একটা রাজা যেরকম ভাবে রাজনৈতিক ভাবে হেঁটে যায়, ঠিক সেই রূপ ভাবে গাঢ়তার সহিত হেঁটে যাচ্ছেন। কোথায় বৃষ্টি, কোথায় পানি, কোথায় ভালো, কোথায় খারাপ, সেটা দেখছেন। অমাত্যবর্গ কিন্তু সেটা লক্ষ্য করছেন। আবার ডাকলেন বোধিসত্ত্বকে, বললো যে আমি আসার সময় দেখলাম তিরিং বিরিং লাফিয়ে আসতেছেন, কিন্তু যাওয়ার সময় দেখলাম আপনি শান্ত সৌম্য, একজন রাজা যেভাবে সামনের দিকে অকুত ভয়ে এগিয়ে যায়, আপনি সেভাবে যাচ্ছেন। বলছে যে আপনি সংবাদ দেওয়ার পূর্বেও আমি সমস্ত দায়িত্ব থেকে মুক্ত ছিলাম। আপনি যখন বললেন রাজকার্য আমার সামনে এসে যাচ্ছে, আমি ভাবি রাজা, সুতরাং এখন আমার যেমন তেমন ভাবে মানায় না, আমি রাজনৈতিক ভাবে হেঁটে যাচ্ছি। সেজন্য আমাদের বোধিসত্ত্বের এই আচরণে বুঝতে পারলেন, অমাত্য বুঝতে পারলেন এ রাজার যোগ্য উত্তরসূরি হবে, তার আচরণেই বলে দিচ্ছে। এবং সেদিনে অমাত্যবর্গ তার মন্ত্রী পরিষদকে ডেকে আমাদের বোধিসত্ত্বের কাছে রাজত্ব অর্পণ করেছিলেন। আমি এই বোধিসত্ত্বের এই জীবন দিয়ে এটাই বোঝাতে চাইছি যে আমাদের আচরণ কর্ম যেন এমনই হয় যে আমাদের আচরণে যেন মনোভান্তে বিকশিত হয়। আমি ভিক্ষু সংঘের কাছে নত শিরে সেটাই প্রার্থনা করে আজকে যিনি অভিষিক্ত হচ্ছেন আবাসিক প্রধান হিসাবে, আমি বলবো বোধিসত্ত্বের এই জীবনের রেফারেন্স টেনে আমি মান থেকে বন্দনা সহকারে বলবো, এই পরিত হওয়ার 1 ঘন্টা পূর্বেও আপনি একটা দায়িত্ব মুক্ত অবস্থায় ছিলেন, কিন্তু এই অভিষিক্ত হওয়ার সাথে সাথে যে বোধিসত্ত্বের জীবনে যেমন একটা সংযম এসে গিয়েছিল, একটা সামনের দিকে যাওয়ার রাজচিত ভঙ্গিমা এসে গিয়েছিল, আজকে সেটাই আমি মনোবল থেকে ধরে রাখার জন্য, ভিক্ষু সংঘ বিকশিত হওয়ার জন্য আমি সেটাই আপনার কাছে প্রার্থনা করছি। সত্যি মুই গম পরিবারন মতন ইহকালে সেই বিগত দিনের স্মৃতি মনে করি। প্রথম অবস্থায় ভিক্ষু হিসেবে ইদুই উপোষণ করা ওই এমন 1970 ইংরেজি সে দীর্ঘ ইতিহাস যা মুইছে পঙ্গায় যে কোনো হাল ধরা হয়, অত সাময়িক খারাপ দিয়ে হবে হাল ধরা হয়। এই যে বান্ধের যোগ্যতম যে শিশু হিসেবে তুমি যারা নির্বাচন করছো ব্যাপারে
সমর্থন দিব মুইও একমত কারণ ব্যাগ খামানি ব্যাগ করে নসাতে ব্যাগ খামানি ব্যাগ করে নেওয়া এক একজন এক এক সঙ্গে বৈশিষ্ট্য খায় এক এক সঙ্গে পারামি খায় তো এই নেতৃত্ব হোক যে কোনো কারণে হোক সেটাতে সুগে যুগে নরমে গরমে করা হয় আর এই বিরাট অবকাঠামো দূরে বললাই বিশেষভাবে প্রান্তে সম্ভব আমি তো সম্ভব যে এখানে সঠিক নেতৃত্ব বা সঠিক পরামর্শ দিক নির্দেশনা দিবার লাগে এই যে দীর্ঘদিন ধরে আমার খারাপ অবস্থান বুঝছে ওই প্রোগ্রাম আইসন প্রোগ্রাম মহাদেব তো নির্বাচিত হলে ওই মুইও সন্তুষ্ট মুইও বুঝি কারণ যা যা বলবান আবার সবকিছু পুনরায় ভালোভাবে সে বললাই ভালো বুঝবে তারা সুযোগ অংশীদারিত্ব অবহেলা নেই তো এই প্রকার করে মানুষ যুদ্ধ হবে মুই মারা গেল তো এই যে মুই গর্ব করানো তারে বাড়ি দি সময় এখানে নেই তুমি আগামী অন্তত সাময়িক কালকেও এই যে আর ভবিষ্যৎ অনেক আগে সাময়িক কালকেও এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান সুন্দর হাল দিব বিশেষভাবে ভারতের আদর্শ যে আদর্শে উপরে নির্ভর করে নেই প্রতিষ্ঠিত নেই বান্ধের জীবনের হারিকার করে এবং ঠিক সেকে তার উত্তরসূরি পরিতুলনা আমাদের সবসাথে করা কথা আমি অনেকে অনেক কথা বই পারি অনেকে অনেক কিছু ঘুরি পারি এক একজনের পারামি এক একজনের প্রতিভা এক এক নিয়ে তো হাতে এই প্রতিভার সমন্বয় ঘটুক এবং বাঁধকে সাজিয়ে আরো মহাপুরুষ বা আর্যপুরুষ আর্য শ্রাবক আর্য পূর্ণদূত এই শাসনের ইয়ে আশা করি আসলে আজিয়া এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি ভগবান বুদ্ধের অন্তিম শয্যায় সেবক আনন্দবান্তেও বারবার ঘোষণা করতে ভগবান পরিণামভাবিত হইব এই সঙ্গে পরিচালনার দায়িত্ব আমি নেব বুদ্ধ বারবার উত্তর দিয়ে সঙ্গই তার সিদ্ধান্ত নিল আজিয়া সঙ্গই সিদ্ধান্ত নিল আমরা একজনের সঙ্গের একজনের এই দায়িত্বভার এই পরিচালনা নেতৃত্ব দানের দায়িত্বভার দেওয়ার দায়িত্ব দিতে সংঘের মধ্যে বিজ্ঞান নীতি অনুশীলন হয় যুগ যুগ ধরে ২৫০০ বছরের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বৌদ্ধ ধর্মের ইতিহাস দেখি এখানে যে বয়োজ্যেষ্ঠতা আগে যে গুণজ্যেষ্ঠতা বয়সে বড় গুণেও বড় হবে কেবল বয়সে বড় হইলে গুণে যদি এরকম যোগ্যতা নয় সেটা নয় তাহলে বিজ্ঞান তোমার সমন্বয় জিয়ত আছে এটা আমাদের এই দায়িত্ব দিতে সে দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করা সম্ভব হয় এবং তাতে সুখ সংঘর্ষ সামগ্রী সমাজ্ঞান তাপো সুখ সঙ্গে যে এই একতাবদ্ধ জীবনের পরম সুখে নানা মাতা পিতার সন্তান কিন্তু বুদ্ধের এই ধর্মচায়ায় পরম সুখে জীবন অতিবাহিত করতে পারে শিব সমাধি প্রজ্ঞা পরিপূর্ণতার অন্তরায় নয় এবং বুদ্ধ শাসন দীর্ঘস্থায়ী বেলায় শক্তি যোগান সম্ভব হয় সঙ্গের একটা শৃঙ্খলা আনুগত্যশীলতা যদি বজায় থাকে এই বিষয়ে আমার প্রতি বিশেষ নজর রাখা করিব আর নানা মা বাবার সন্তান নানা পরিবেশে মারা বড়ই কিন্তু যখন বুদ্ধের কাছে দীক্ষা নিয়ে বুদ্ধের আদর্শের কাছে যখন দীক্ষা গ্রহণ করছে তখন আমরা এক পিতার সন্তান একই একটা নিয়ম শৃঙ্খলা রাখা অধীন পিতার সঙ্গ বিজ্ঞান তো সৌভাগ্যের কথা
এই রাজবন বিহার সঙ্গ বিধান আছে এবং বনবান্তে দীর্ঘকাল চলার শক্তি রহিত হইলে কেবল মুখে শিক্ষা উপদেশ দিয়ে দিয়ে এক জায়গা তো বইয়ের, কিন্তু তার ভিতরে বাইরে যা কিছু পরিচালনায় যাবতীয় এসছি আমি নিজেই তার প্রত্যক্ষ সাক্ষী আছি। সঙ্গ সক্ষম, সঙ্গ প্রত্যেক কিছু সুচারুরূপে সম্পাদন করছি। যারা যে দায়িত্ব দেওয়া আন্তরিকতার সাথে সে দায়িত্ব পালন করে গিয়ে এই নীতি আদর্শ যদি অটুট থাকে তাহলে আজি এদারে এই রাজবন বিহারের অধ্যক্ষ পদে বরণ করা হইল, ঘোষণা দেওয়া হইল এবং দায়িত্ব প্রদান করা হইল। আমি মনে করি ইতানোর কাছে ইয়ানিমালের পদ্ধতি, কারণ দর্শকগুলি পরিকাজ আর যদি নাহিলাস এগুলো তো ব্যবহারিক কথা, কিন্তু আমার সঙ্গ জীবনের মধ্যে আমি মনে করি যে সবচাইতে বড় কথা হল বিনয় বিধান। বিনয় বিধান আদিমুখ্যতা আছে, সমগ্র বিনয় বিধেগত অনেক কিছু আছে, কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থা প্রেক্ষাপটে জিয়ান প্রয়োজন বুদ্ধ কোনোদিন না করে। বুদ্ধ মহাবর্গের মধ্যে এমন একটি ভিক্ষুগণ আমি এমন শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করিনি যা সঙ্গ যদি ভবিষ্যতে প্রয়োজন মনে করে তাহলে সঙ্গের সমগ্র সঙ্গ একমত হয়ে তার প্রজ্ঞাপ্ত করিতে পারিবে। আমি এমন শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করিয়াছি যদি ভবিষ্যতে তা অর্থহীন বলে প্রতীয়মান হয়, অকার্যকর বলে প্রতীয়মান হয়, সমগ্র সঙ্গ একমত হয়ে আবার তাকে সংশোধন করতে পারিবে। মহাভারত এইরকম স্পষ্ট বুদ্ধের নির্দেশ আছে বৈশিষ্ট্য স্কন্ধ। তথের এই বিষয়ে এই প্রমাণ বলে তথাগত বুদ্ধ অসম্ভব প্রগতিবাদী গতিশীল নেতৃত্ব দানকারী মহাপ্রাজ্ঞ মহাদূরদর্শী নায়ক। সেই নায়কের আমরা পুত্র, আমরা শ্রেণী আমরা আছি। অতএব স্থান কাল পাত্র প্রত্যেক কিছু আমরা প্রেক্ষাপটে বিচার বিবেচনা করি, যখন যা প্রয়োজন কর্তব্য তখন তা সম্পাদন করা যদি যায় তাহলে আমরা কোনোদিন পিছিয়ে ফেলতেন না, একান্ত স্থবিরে দেখতেন না। আমরা সবসময় গতিশীল এক মহাশক্তি হিসেবে আমরা নিজেরা প্রতিমান করতে সক্ষম নিই। তো এক্ষেত্রে একখান বিষয় সবসময় মনে গ্রহণ করিব, পরিবর্তনের এই যে বুদ্ধ আবারও স্বাধীনতা দিয়ে তাই নয়, সমগ্র সঙ্গ একমত ব্যাখ্যা হয়ে প্রত্যেক ক্ষেত্রে সঙ্গে একমত, এক সিদ্ধান্ত দেওয়া হয়, ভিন্ন মত ভিন্ন সিদ্ধান্তে দেওয়া কোনো কিছু গ্রহণ করা না হয়। এই বিষয়টা আমি সবসময় মনে গ্রহণ করিব। আবার বুদ্ধের এই বিনয়ের মধ্যে রাষ্ট্রীয় কিছু নীতি আদর্শ প্রতিফলিত হয়। যেমন একখান রাষ্ট্রের মধ্যে কতখান রিজিড কনস্টিটিউশন আর কিছু ফ্লেক্সিবল কনস্টিটিউশন আছে, অর্থাৎ কিছু সার্বভৌমত্ব রক্ষা হয় সেরকম কিছু বিধান আছে, আর কিছু বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তনশীল যোগ্য আছে। সে প্রেক্ষিতে এই বুদ্ধের বিনয় শাসন মধ্যে বুদ্ধের ধর্মরাজ্যের মধ্যে সেই রকম অবস্থা প্রতীয়মান হয়। তো এর মধ্যে কিছু বিনয় বিধান আছে যে কোনো অবস্থাতে পরিবর্তনযোগ্য নয়। এই বুদ্ধ অর্থাৎ সাংঘিক জীবনের প্রাণ সদৃশ। এর মধ্যে এই চারটারও আকার আনিয়ে আনি যেটা উপসম্পদার সঙ্গে উচ্চারণ করা হয়, প্রতিজ্ঞা করানো হয়, চারটারও আকার আনিয়ে আনি চারি অকরণী। এই জন্য কোনো কারণে এই ব্যাপারে যেন শীতলতা উদাসীনতা প্রদর্শিত না হয়, সঙ্গ সেদিকে অবশ্যই গুরুত্ব দেওয়া এবং যদি তীক্ষ্ণ দৃষ্টি এবং শ্রদ্ধাপূর্বক যদি করেন
সম্ভব আমাদের নষ্ট নইল। তা দিয়ে ঠিক সে প্রেক্ষিতে আমার মনে করি আর গণমান্তে আমার দীর্ঘ সাধনা জীবনের জাগতে তিক্তময় পরাকাষ্ঠা দিয়ে মানুষের যে আস্থা, যে শ্রদ্ধা, যে বিশ্বাস অর্জন করছে, তারই ফলশ্রুতিতে এই দেশের মধ্যে বুদ্ধ শাসনের নবজাগরণী অকপটে স্বীকার করা যায়। কারণ শঙ্করার সারমেদের সেই 1864 সালে এখানে আবির্ভাবের এই অঞ্চল আবির্ভাবের আগে আমরা যে অবস্থা পাচ্ছিলাম প্রকৃত অর্থে কোনোদিন বুদ্ধ ধর্ম সঙ্গের প্রকাশক আছে। তো প্রকৃত বুদ্ধ ধর্ম সঙ্গের সাথে পরিচিতি শঙ্করার সারমেদ মহোৎসবে আমরা 80 বছর গিয়ে আমরা তারই উত্তরস্বরী এবং আজিয়া ঠিক সেই বিষয়ে মনত রাখি। আমরা পরবর্তী হলে যখন একটু ভিন্ন বিভ্রান্ত এক পরিস্থিতির মুখোমুখি হই, ঠিক সেই সময়েই আমরা পূজ্য বনমান্তের আবির্ভাব, পূজ্য বনমান্তে আবার আস্থা বিশ্বাস ফিরে আনতে সক্ষমই যে শীল সমাধি প্রজ্ঞাময় ভিক্ষু জীবন সত্যি জননন্দিত জগন্নন্দিত জীবন। এই জীবন সত্যি মহনীয় করে প্রত্যেকটি ভিক্ষু জীবনের এই আস্থা বিশ্বাস এক সময় আরাধন কালীদেবের মুখ দিয়ে এমনকি অনেক অনেক ভিক্ষুর মুখমধ্যে শুনি সেই মার্গফল নির্বাণের সময় এখন নাই। এখন যুগ পরিবর্তন 2500 বছর আগের জীবন সম্ভব নয় ইত্যাদি কথাবার্তা শুনি। কিন্তু বনমান্তে নিজের জীবনে ত্যাগ আদর্শ দিয়ে আর বুঝে নিলে পারে সম্ভব আজিয়া ঠিক আরাধনের কথা মনত রাখি যদি চলি নিশ্চয়ই আমি মনে করি আস্তে 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 আমরা এখন সঠিক বনমান্তে দেশনা যা ধারণ করা নিয়ে এবং নিজেরা আমরা যা প্রত্যক্ষভাবে বনমান্তের জীবনে আমরা দেখি শুনি বান্তের অভিযান দেশনা কিন্তু প্রত্যেক বিষয়ে কোনো কোনো আমরা অন্তর নিজে জাগ্রত করে যদি আমরা চলতে পারি অবশ্যই বনমান্তে আমার কাছে জীবিত থাকিবেন, জীবন্ত থাকিবেন এবং বনমান্তের শিষ্য সঙ্গ ঠিক মানুষের যে প্রাণীর চাহিদা বনমান্তের সৃষ্টি করে গিয়ে আমরা রক্ষা করতে সক্ষম হই। আমি এখন প্রার্থনা করি আবার এই নব দলিত সঙ্গের প্রধান আয়ুষ্মান প্রজ্ঞালঙ্কারের নিরোগ সুস্থ দীর্ঘায়ু এবং বনমান্তের শাসনের দীর্ঘায়ু কামনা করে সংসার করি।